আজকের টপিক হচ্ছে ট্যাক্স। তো ট্যাক্স কোনটাকে বলবো? ট্যাক্স মানে হচ্ছে কর। গভর্নমেন্ট আমাদের কাছ থেকে যে করটা নেয় সেটাকে বলবো ট্যাক্স। তো কেন আমাদের কাছ থেকে সরকার ট্যাক্স নেয়? কারণ পুরো দেশকে চালাতে গেলে তো একটা অর্থ দরকার আছে। তার জন্য কি করে সরকার আমাদের সবার কাছ থেকে কি করে একটা ট্যাক্স আদায় করে, যে টাকাটা দিয়ে পুরো ভারতবর্ষকে যে ইকোনমি ব্যবস্থা সেটা যাতে ভালো করে চলে, তার জন্য সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। তো এই ট্যাক্সটা কয় প্রকার, কি কি সেটা আমরা পড়ব। তো এখন আমরা পড়ব টাইপস অফ ট্যাক্সেস। তো ট্যাক্স কয় প্রকার হয় আর কি কি হয়, আর সেই ট্যাক্সগুলো কি, কোনটাকে কোন ট্যাক্স বলে সেটা আমরা পড়ব। তো প্রথমে কি বলা আছে? প্রথম ট্যাক্স হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স, যেটাকে বলা হয় অনুপাতিক কর। তো এই অনুপাতিক করটা কি? সিঙ্গেল ফ্ল্যাট রেট ডাইরেক্ট ট্যাক্স অন ইনকাম ইররেসপেক্টিভ অফ রিচ অথবা পোর। তো এই প্রপোর্শনাল ট্যাক্সটা হচ্ছে তোমার যেটা সবার কাছে সমান কর। ধরো যে রিচ ম্যান আছে তার কাছেও, আর যে পোর আছে তার কাছেও ধরো সবার কাছে 10% কর রেখেছে। তো 10% করটা কি সবার কাছে সমান। তো সবাইকে মানে রিচ হলেও সেই 10% কর দিতে হবে, পোর হলেও তাকে সেই তার তাকে 10% কর দিতে হবে তার ইনকামের সাপেক্ষে। তো এটা হলো প্রপোর্শনাল ট্যাক্স। আর 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে প্রোগ্রেসিভ ট্যাক্স। তো প্রোগ্রেসিভ ট্যাক্সের মানে হচ্ছে প্রগতিশীল কর। তো প্রগতিশীল কর কোনটাকে বলবো? ডিপেন্ডস অন ইয়োর ইনকাম। যখন দেখবে ইনকাম ইনক্রিজ হচ্ছে আর ট্যাক্সও ইনক্রিজ হচ্ছে, মানে কি, ধরো তোমার ইনকাম এখন আছে 10,000, বুঝতে পারলে? এখন তুমি দিচ্ছ ট্যাক্স, ধরো ট্যাক্স দিচ্ছ তুমি 5K, মানে 5,000। পরবর্তীকালে তোমার যখন দেখবে ইনকাম হয়ে গেল 15,000, তো তখন তোমার ট্যাক্স হয়ে গেল ধরো 6,000। মানে কি, ধরো ট্যাক্স তোমাকে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স তোমাকে বাড়াতে হবে। তো ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্সটা বেড়ে যায় তখন সেটাকে কী বলবো? সেই ট্যাক্সটাকে বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স। এই কোশ্চেনটা সিজিএল 2022-23 পড়েছিল। কি বলেছিল? ইনকাম ইনক্রিজ হচ্ছে, ট্যাক্সও ইনক্রিজ হচ্ছে, তো সেটা কোন ট্যাক্সের আন্ডারে পড়লো? সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। বুঝতে পারলে? তারপরে পড়বো রিগ্রেসিভ ট্যাক্স। তো রিগ্রেসিভ ট্যাক্সটা কি? যেটাকে বলা হয় প্রতিগামী কর। তো রিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে গ্রেটার প্রপোর্শন অফ পোর ম্যানস ইনকাম ইজ গন টু ট্যাক্সেস। মানে কি, এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো একজনের কাছে আছে 1,000 টাকা, আর একজন আছে যে ধনী ব্যক্তি, তার কাছেও আছে 1,000 টাকা। এবার তারা কি করলো? ধরো 1,000 টাকাতে সে একটা বার্গার কিনলো, যার 10% জিএসটি 100 টাকা দিল, তাকেও 100 টাকা দিতে হচ্ছে। আর যে ধনী ব্যক্তি সে 1,000 টাকা একটা পিজা নিল এবং তাকেও 10% হিসাবে 100 টাকা জিএসটি দিতে হচ্ছে। কিন্তু এক কথা, ধরো তোমার ইনকাম হচ্ছে 15,000 আর তার ইনকাম হচ্ছে ধরো 65,000। তো তার ইনকামের সাপেক্ষে কি সেই টাকাটা কম, আর তোমার ক্ষেত্রে কি সেই 100 টাকাটা কি বেশি না? তো এটাই বলতে চাইছে, রিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে এটাই। তো গরিবের কাছে যে ট্যাক্সটা দিচ্ছে ওটা ভারী হয়ে যাচ্ছে, ইনকামের সাপেক্ষে সে মানে তার কাছে সেটা বেশি হচ্ছে না। আর তার 65,000 মধ্যে 100 টাকা দিতে তার কোনো ব্যাপার না, মানে কি সেটা তার নগণ্য, সে আরামসে দিতে পারবে। কিন্তু তোমার কাছে সেটা কি দিতে একটু বেশি ভারী লাগবে, মানে কি তোমার যেহেতু বেতন কম, সেই হিসাবে তোমার 100 টাকা দিতে একটু গায়ে লাগবে। আর যে 65,000 টাকা ইনকাম, তার কাছে ওই 100 টাকা জিএসটি দিতে গায়ে লাগবে না। তো রিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে এটাই। বুঝতে পারলে আশা করি। এরপর পড়বো ডাইরেক্ট ট্যাক্স কি আর ইনডাইরেক্ট ট্যাক্স কি। এর আগের ক্লাসেও আমরা পড়েছি ডাইরেক্ট ট্যাক্স কোনটাকে বলবো, ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা বলবো। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা তুমি সরকারকে ডাইরেক্ট দিচ্ছ, সেটাকে ডাইরেক্টের মধ্যে রাখবো। ইনডাইরেক্ট বলছে যেটা তুমি সরকারকে ডাইরেক্ট দিচ্ছ না, ইনডাইরেক্টভাবে যাচ্ছে। ইনডাইরেক্ট একটা উদাহরণ দিয়েছিলাম ইনডাইরেক্টভাবে কোনটা। ধরো তুমি দোকানে গিয়ে হয়তো কিছু নিলে, পিৎজাটা নিলে, তো পিৎজার ওপরে জিএসটি দিতে হয়। তো সেই পিৎজাটার যে দোকানদার আছে সে জিএসটিটা ভরছে, কিন্তু তোমার কাছে তুমি ইনডাইরেক্টভাবে দিচ্ছ। তুমি ডাইরেক্ট পিৎজাটা আমরা দিয়ে দিচ্ছ, কিন্তু সেটার মধ্যে ইনক্লুড থাকে জিএসটি। সেই জিএসটিটা কে দেয়? সেই দোকানদারটা, সে সরকারকে দেয়। তার মানে ওটা কি ইনডাইরেক্টভাবে গেল। আর ডাইরেক্টের মধ্যে হচ্ছে, ধরো তুমি ইনকাম করছো, ইনকাম ট্যাক্স যেটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। ধরো যে তুমি হয়তো বেতন পেলে 15,000, তার মধ্যে যে সরকারকে 2,000 টাকা ট্যাক্স দিয়ে দিলে, তো সেটা কি ডাইরেক্টভাবে তুমি নিজে দিলে, যেটা ডাইরেক্ট গেল, এই জন্য এটাকে বলবো ডাইরেক্ট ট্যাক্স। তো কি এটা কি বার্ডেন ক্যান নট শিফট অন আদার্স, মানে কি যেটা তুমি অন্যের ওপর
বার্ডেন করতে পারবে না, তুমি নিজে যেটা দিচ্ছ। মানে তুমি ইনকাম করছো, তোমার বাবাকে ট্যাক্স দিবে না, সেটা তোমাকে দিতে হবে। আর এটা হচ্ছে তোমার বার্ডেন ক্যান বি শিফটেড অন আদার্স, মানে অন্যজনের ওপর বার্ডেনটা পড়লো, মানে তুমি দিচ্ছ না, অন্যজনের মাধ্যমে সে ট্যাক্সটা যাচ্ছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আর প্রথমে কী লেখা আছে, ইট ইজ প্রোগ্রেসিভ ইন নেচার, আর এটা কী লেখা আছে, ইট ইজ রিগ্রেসিভ ইন নেচার। প্রোগ্রেসিভ বলতে যে কোনটাকে বললাম, ধরো তোমার ইনকাম যদি ইনক্রিজ হয় তাহলে কি ট্যাক্সও তোমার ইনক্রিজ হবে, তো সেটাকে কি বলবো, সেটাকে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ফেলবো। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি রেগ্রেসিভ, সেটা তোমাকে একটা উদাহরণ দিয়ে তো বললাম। ধরো তুমি কিনছো 100 টাকার একটা বার্গার, আর আম্বানিও করছে 100 টাকার বার্গার, তো সেটা জিএসটি দিতে হচ্ছে তোমাকে 20 টাকা, সেও দিচ্ছে জিএসটি 20 টাকা। তার সাপেক্ষে 20 টাকা নেগলেটেবল, মানে ওর কাছে কোনো দামই নাই, আর তোমার কাছে ওই 20 টাকায় কিন্তু বেশি, কারণ তোমার ইনকামটা কম, ওর ইনকামটা বেশি। বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে রিগ্রেসিভ। তো রিগ্রেসিভটাকে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটাকে ফেলবো, রিগ্রেসিভ। আশা করি বুঝতে পারলে। এ দুটো খেয়াল রাখবে, ডাইরেক্টের মধ্যে কোনটা প্রোগ্রেসিভ, আর ইনডাইরেক্টের মধ্যে রিগ্রেসিভ। এই প্রশ্নগুলো অনেকবার সিজিএলও করেছে। বুঝতে পারলে? এরপর পড়ব অ্যাডাম স্মিথ 4 ক্যানন অফ ট্যাক্সেশন। ক্যাননের মানে হচ্ছে সিদ্ধান্ত। অ্যাডাম স্মিথের কি 4টা সিদ্ধান্ত ছিল, কি 4টা সিদ্ধান্ত ছিল সেটা আমরা পড়বো। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়ে কি কোনটা অ্যাডাম স্মিথের সিদ্ধান্তের মধ্যে পড়লো। এই 4টার মধ্যে 3টা দিয়ে দেবে, হয়তো একটা আলাদা দিয়ে দেবে, তো সেটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা তার মধ্যে পড়বে না। তো 4টা সিদ্ধান্ত কী কী সেটা পড়বো, আর জিনিসটা কী বোঝাতে চেয়েছে সেটাও আমরা পড়বো। তো প্রথমে কী বলেছে, ক্যানন অফ ইকুয়ালিটি। অ্যাডাম স্মিথ এটাই বলতে চাইছে, ইকুয়ালিটি মানে কি, ধরো একজন গরিব যে টাকাটা ট্যাক্স দিচ্ছে, মানে গরিব একটু কম ট্যাক্স দেবে, আর যে ধনী সে একটু বেশি ট্যাক্স দেবে, তাহলে তো ইকুয়ালিটিটা থাকবে। যদি একই পরিমাণ যদি দিয়ে দেয়, ধরো গরিব যে লোকটা আছে সেও 5,000 টাকা ট্যাক্স দিচ্ছে, আর যে ধনী ব্যক্তি আছে সেও 5,000 টাকা ট্যাক্স দিচ্ছে, তো সেটা তো গরিব যে ধনী ব্যক্তি আছে তার কাছে সেটা সহজ, সে তো আরামসে দিতে পারবে। কিন্তু গরিব সেই 5,000 টাকাটা দিতে তার কাছে বার্ডেন মনে হবে, তো কি সহজে সে দিতে পারবে না। তো কি হচ্ছে, ইকুয়ালিটিটা ডিসব্যালেন্স হচ্ছে না, তার জন্য এই সিদ্ধান্তের কথাটা বলা হয়েছে, ক্যানন অফ ইকুয়ালিটি। 2 নম্বরে কি বলা হয়েছে, বলেছে ক্যানন অফ সার্টেনিটি। মানে কি, মানে হচ্ছে নিশ্চিত রূপে যে সিদ্ধান্ত, নিশ্চিতকার সিদ্ধান্ত মানে কি, নিশ্চিত রূপে যেটা বলে দেওয়া। মানে কি, ধরো তুমি কারো কাছে জিএসটি নিচ্ছ, তো তাকে বলে দিতে হবে সরকার কীভাবে জিএসটিটা নিচ্ছে, তার কাছ থেকে কতটা জিএসটি নেবে বা কোয়ান্টিটি নেবে, তো তাকে জিএসটি নেওয়ার আগে নিশ্চিতভাবে বলে দেওয়া। বুঝতে পারলে? 3 নম্বর কি বলেছে, ক্যানন অফ কনভেনিয়েন্স। মানে কি, ধরো তুমি কি করলে, সুবিধাকার সিদ্ধান্ত। ধরো একটা জিএসটি মানে ট্যাক্স দিতে হবে, জিএসটি দিতে গেলে এখন তুমি মানে জিএসটি তোলার সময় বলছো কি 10টা ফর্ম ফিল আপ করতে হবে বা লম্বা লাইন দিতে হবে, তো তা করলে তো অনেকেই ট্যাক্স দিবে না, বা মানে লুকোতে থাকবে। তার জন্য কি যতটা পারবে মানে সুবিধা, মানে কি, মানে যতটা পারবে শর্টকাটে নেওয়ার চেষ্টা করবে, যত লোকের মানে দিতে সুবিধা হবে সেই সুবিধাটার দিতে হবে, তাহলে কি হবে, ট্যাক্সটা তত বেশি আসবে। বুঝতে পারলে? 4 নম্বর কি বলে গেছিলো, ক্যানন অফ ইকোনমি। মানে কি, ধরো তোমাকে ট্যাক্স তুলতে হবে 100 কোটি টাকা, কিন্তু সেই 100 কোটি টাকা তোমার তুলতে গিয়ে দেখা গেল তোমার 99 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, বা ধরো 90 কোটি টাকা কী হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। তাহলে তো সেটা কোনো মিনিংই হলো না। যদি তোমার 100 কোটি টাকা তুলতে গিয়ে যদি 90 কোটি টাকা মানে চলে যায়, ধরো যে জিএসটি, ধরো তাদেরকে যে বেতন দিয়ে রেখেছো, যারা জিএসটি তুলবে বা জিএসটি যে ক্যালকুলেট করবে, তাদেরকে যদি এই বেতন দিয়ে 90 কোটি টাকা চলে যায়, আর 100 কোটি টাকা আসছে ট্যাক্স, তো তাতে তো অতটা লাভ হবে না, তো সেই জিনিসটাও কি খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অ্যাডাম স্মিথের কি 4টা সিদ্ধান্ত। বুঝতে পারলে? তারপর এখানে কে লেখা আছে, অ্যাডাম স্মিথ, ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। মানে মাইক্রো ইকোনমিক্সের জনক কাকে বলে, অ্যাডাম স্মিথকে। তার লেখা একটা বইয়ের নাম কি, ওয়েলথ অফ নেশন। এই জিনিসটাও মনে রাখবে, এটা অনেকবার প্রশ্ন পড়েছে। বুঝতে পারলে? তারপর পড়বো আমাদের ইন্ডিয়াতে 2 রকমের গভর্নমেন্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টেও কী হয়, ডাইরেক্ট ট্যাক্স একটা তোলা হয়, একটা ইনডাইরেক্ট ট্যাক্স তোলা হয়।
স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স তোলা হয়, বুঝতে পারলে? চলো, তো আমরা পড়বো প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কী তোলা হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সে কোনটাকে রাখবো আর ইনডাইরেক্ট ট্যাক্সে কোনটাকে রাখবো, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়ে কি এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর এগুলোর মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট কোশ্চেন পড়ে যায় পরীক্ষাতে। তো প্রথমে পড়বো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলোকে রাখবো। প্রথমে কি লেখা আছে, কর্পোরেশন ট্যাক্স অন কোম্পানিজ প্রফিট। ধরো কোনো কোম্পানিতে যতটা প্রফিট হয়েছে সেই প্রফিট থেকেও তাকে ট্যাক্স পে করতে হবে, বুঝতে পারলে? সেই জিনিসটাকে বলা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স অন কোম্পানিজ প্রফিট। যে প্রফিটটা আসবে সেই প্রফিট থেকে ট্যাক্সটা দিতে হবে। তো সেটা কি ডাইরেক্ট ট্যাক্স হলো, কারণ সে ডাইরেক্ট সরকারকে দেবে। 2 নম্বরে কী লেখা আছে, মিনিমাম অল্টারনেট ট্যাক্স। এটা 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 কোনটাকে বলবো, ধরো কোনো কোম্পানি আছে, সে দেখাচ্ছে কি আমার কাছে কোনো প্রফিট হয়নি, আমার প্রফিট জিরো। তো মানে কি প্রফিট জিরো, তার মানে কি সে চুরি করার চেষ্টা করছে ট্যাক্সটা না দেওয়ার জন্য। অনেক সিএটি হায়ার করে নেয়, তারপর কী বলে সেটা প্রফিটটাকে জিরো দেখে বলে দেয় কি আমার প্রফিট হয়নি, আমার এবার লসে গেছে। তো সরকার দেখছে কি এভাবে তো অনেক কোম্পানি বলছে কি আমার লসে চলছে, কিন্তু কোম্পানিগুলো ঠিক আবার চলে যাচ্ছে। সেই জন্য কী বের করেছে, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, মানে কি জিরো প্রফিট হলেও তাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে, বুঝতে পারলে ব্যাড জিনিসটা কি? তারপরে পড়বো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে ধরো তুমি যত টাকা সরকারি চাকরি করছো, যত টাকা ইনকাম করছো, তো ইনকাম হিসাবে কি একটা ট্যাক্স পে করতে হয়, সেই ট্যাক্সটাকে কী বলবো ইনকাম ট্যাক্স, যেটা কি ডাইরেক্ট দিতে হয়। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। এরপর পড়বো ক্যাপিটাল গেন ট্যাক্স। তো ক্যাপিটাল গেন ট্যাক্স হচ্ছে কথা, ধরো তোমার কোনো প্রপার্টি আছে, সেই প্রপার্টি তুমি বিক্রি করে দিলে, যে টাকাটা পেলে যে প্রফিটটা হলো সেখান থেকে কি তোমাকে ট্যাক্স দিতে হবে, তো সেই ট্যাক্সটাকে কী বলবো ক্যাপিটাল গেন ট্যাক্স। তারপর কী লেখা আছে, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কোনটাকে বলবো, ধরো তোমার কাছে কোনো শেয়ার আছে, তো সেই শেয়ারটা বিক্রি করলে বা কোনো সরকারি বন্ড কিনলে, তো সেটা থেকে যে প্রফিটটা পাবে বা এই কোনো শেয়ার থেকে যে প্রফিটটা পাবে, সেই প্রফিটটাকে কী বলবো সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। সেই ট্যাক্সটাকে কী বলবো সিকিউরিটি ট্রানজ্যাকশন, বা সংক্ষেপে কী বলবো এসটিটি, বুঝতে পারলে? এরপর চলে যাবো আমরা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলোকে রাখবো, কাস্টম ডিউটি। কাস্টম ডিউটির মধ্যে কোনগুলোকে রাখবো, এখানে কী লেখা আছে, ইন্টারন্যাশনাল বর্ডার, মানে ধরো যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, ধরো বাইরের দেশের কোনো কোম্পানি আমাদের দেশে এসে মানে বাইরের দেশে এসে এখানে আসছে, ইম্পোর্ট হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে, তখন সেই ক্ষেত্রে যে ট্যাক্সটা পে হয় তখন সেটা কী বলবো ইনডাইরেক্ট ট্যাক্স, বা সেটাকে বলবো কাস্টম ডিউটি, যেটা ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। তারপরে কি এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটির মধ্যে কোনগুলোকে বলবো, ছোটো থেকে পিন থেকে শুরু করে জাহাজ, বড় বড় গাড়ি যে তৈরি হয়, সেই এক একটা মানে গুডসকে কী বলবো এক্সাইজ ডিউটি, সেটার উপর যে প্রোডাকশান হয়, তো সেখান থেকে যে ট্যাক্সটা দেওয়া হয় সরকারকে, সেই ট্যাক্সটাকে কী বলবো এই এক্সাইজ ডিউটি। তারপরে কী লেখা আছে সার্ভিস ট্যাক্স। ধরো কোনো 5 স্টার হোটেলে গেলে তোমাকে যে সার্ভিসটা দিলো, সেখানে গিয়ে যে সার্ভিসটা পেলে, সেই সার্ভিসের বদলে যে তুমি ট্যাক্সটা পে করলে, সেই ট্যাক্সটাকে কী বলবো সার্ভিস ট্যাক্স। এখানে ধরো তুমি কোনো হোটেলে গিয়ে তুমি ধরো 200 টাকার সিঙ্গড়া কিনলে, ধরো সেই সিঙ্গড়াটার দাম হচ্ছে 200 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সেটার দাম হচ্ছে 150 টাকা, আর 50 টাকা কি জিএসটি। তো সেটা মিলিয়েই তারা টাকাটা দেয়। তুমি সেটা মানে সেই কী বলো হোটেল তোমার, তারা নিজে থেকে ট্যাক্স দেবে না, সেই ট্যাক্সটাও কি তোমার কাছ থেকে নিয়েই তারা দেয়। তো সেটা কি তুমি তাদের একবারে বিলে দিয়ে দাও, সেটা সেখান থেকে মাধ্যমে তারা কি যে জিএসটিটা লাগে সেটা দিয়ে দেয়। তো সেটাকে কী বলবো সার্ভিস ট্যাক্স, বুঝতে পারলে? এরপর পড়বো সেন্ট্রাল সেলস ট্যাক্স। ধরো তুমি এক স্টেটের থেকে অন্য স্টেটে গিয়ে তুমি অন্য স্টেটে যাচ্ছ, বা কোনো কিছু যখন এক স্টেট থেকে যখন অন্য স্টেটে গিয়ে যখন ট্রেড করা হয়, যখন যে ট্যাক্সটা দেওয়া হয় বা যে ট্যাক্সটা পে করা হয়, তখন সেটাকে বলবো সেন্ট্রাল সেলস ট্যাক্স, বুঝতে পারলে? তো আরেকটা জিনিস, এই এক্সাইজ ডিউটি আর হচ্ছে সার্ভিস ট্যাক্স আর হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স, এই তিনটা কিসের আন্ডারে পড়লো এখন, এটা কামস আন্ডার জিএসটি। এখন এই তিনটা কি এখন জিএসটি আন্ডারে, আর কাস্টম ডিউটিটা এখন জিএসটি আন্ডারে পড়েনি। এই কথাটা মনে রাখবে, বুঝতে পারলে? এরপর পড়বো, দেখো এরপর দুটো জিনিস পড়বো, যে পেট্রোল, ডিজেল, সিএনজি, টারবাইন ফিউল,
তারপর ক্রুড অয়েল, এগুলো কি একটা ট্যাক্স পে করতে হয়, যেটা কি বলা হয় এক্সাইজ ডিউটি। যে এক্সাইজ ডিউটিটা দিতে হতো, এখনও সেটা কি এক্সাইজ ডিউটির আন্ডারেই দিতে হয়, সেটা কি এখনও জিএসটি আন্ডারে পড়েনি। তো এগুলো মনে রাখবে। এগুলো বাদে যেগুলো বাকি গুডসগুলো আছে, ওগুলো কি এক্সাইজ ডিউটির মধ্যে পড়লো, যেটা কি জিএসটি আন্ডারে চলে গেছে বলতে গেলে। কিন্তু এই পেট্রোল, ডিজেল, সিএনজি, টারবাইন ফিউল, কার্বন অয়েল, এটা এখনও এক্সাইজ ডিউটির আন্ডারেই আছে, বুঝতে পারলে। আর এক্সাইজ ডিউটির মধ্যে দুটো জিনিস কি, অ্যালকোহল আর কি আছে, ওপিয়াম, মানে কি আফিম ট্যাক্স যেটাকে বলে। তো এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস থেকে যে ট্যাক্সটা পে করা হয় বা যে ট্যাক্সটা আসে, সেই ট্যাক্সটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায় না, সেটা কার কাছে যায়, স্টেট গভর্নমেন্টের কাছে যায়, বুঝতে পারলে। এরপর আমরা পড়বো স্টেট গভর্নমেন্টের যে ডাইরেক্ট ট্যাক্স আছে আর ইনডাইরেক্ট ট্যাক্স আছে। তো সেই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটা করে রাখবো, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটা করে রাখবো, সেটা পড়বো। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রথমে রাখবো এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, যেটা এগ্রিকালচার থেকে যে মানে ধরো বেশি ইনকাম হচ্ছে, যে স্টেটে ধরো এগ্রিকালচার করছে, সেখানকার এগ্রিকালচারে বেশি ট্যাক্স আছে, সেই এগ্রিকালচার থেকে যে ট্যাক্সটা আছে সেটা কি স্টেট গভর্নমেন্ট নিতে পারবে। আমরা এটাও জানি কি এগ্রিকালচার থেকে সেরকম ট্যাক্স লাগে না, কিন্তু স্টেট চাইলে সেটা নিতে পারবে, বুঝতে পারলে। তারপর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। ধরো তুমি কোনো বিজনেস করেছো, সেই বিজনেস থেকে কি তোমার কোনো প্রফিট এসে, সেই প্রফিটটা কি সেটাও কি সেই স্টেটের যে যারা বিজনেস করছে, সেই স্টেট মানে বিজনেসম্যানদের যে প্রফিট এসে, সেই প্রফিটটা কি স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। সেটা কি, সেটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। তারপর 3 নম্বর কী বলেছে, প্রপার্টি ট্যাক্স ইন আরবান এরিয়া। ধরো তোমার শহরে কোনো প্রপার্টি আছে, সেই প্রপার্টি থেকে যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি মানে বদলে একটা ট্যাক্স দিতে হবে। যদি তোমার শহরে যদি সে প্রপার্টি থাকে, সেখান থেকে কি একটা ট্যাক্স পে করতে হবে, সেটা কি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। তারপরে কি লেখা আছে, ল্যান্ড রেভিনিউ। ধরো তোমার কাছে ধরো তোমার এই ল্যান্ড আছে, তো সেই ল্যান্ডের বদলে কি সেই ল্যান্ড থাকলে কি তোমাকে সেটা ট্যাক্স পে করতে হবে, বুঝতে পারলে। তারপরে কি লেখা আছে, স্ট্যাম্প অ্যান্ড কি আছে, রেজিস্ট্রেশন ডিউটি। মানে কি, ধরো তুমি যেটা একটা স্ট্যাম্প পেপার কেনো, ধরো জমি কেনার সময় যেটা রেজিস্ট্রি করতে হয়, তো রেজিস্ট্রি যে একটা পেজ কিনতে হয়, স্ট্যাম্প কিনতে হয়, সেখানে কি 100 টাকা বা 500 টাকা নোট লেখা থাকে, দেখেছো 1000 টাকার নোট। তো সেটা কি, তো সেটা কেনার সময় কি, সেটাও কেনার সময় তোমাকে একটা কি ট্যাক্স পে করতে হবে। তো সেটা কি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। এগুলো কি সরকারকে তুমি নিজে থেকে দিচ্ছ, যে ডাইরেক্ট যাচ্ছ, তো সেটা এগুলোকে কোথায় রাখবো, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রাখবো, বুঝতে পারলে। তারপর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলোকে রাখবো, দেখো ইলেকট্রিসিটি ডিউটি। ধরো তোমার বাড়িতে যে বিদ্যুতের বিলটা আসে, যে বিদ্যুতের বিলটা দাও, তো সেটা কি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে গেল। তারপরে কী লেখা আছে, এক্সাইজ ডিউটি, যেটা অ্যালকোহল, ওপিয়াম একটু আগে পড়ালাম। কী বলছে এটা, এই অ্যালকোহল ওপিয়ামটা কি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে না, সেটা কি স্টেট গভর্নমেন্টের কাছে যাবে, আর সেটা কি ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। তারপর হচ্ছে সেল ট্যাক্স। ধরো কোনো কিছু তুমি গুডস বিক্রি করবে, তো সেটার উপর যে ট্যাক্সটা দিচ্ছ সেটাকে বললো সেল ট্যাক্স। পারচেস ট্যাক্স, যদি কোনো গুডস তুমি কেনো, তো সেটা কেনার সময় যে ট্যাক্সটা পে করছো, সেটাকে বলো পারচেস ট্যাক্স। তারপর কি অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। ধরো তুমি কোনো একটা তোমার কোম্পানি আছে, সেই কোম্পানি আন্ডারে একটা কিছু তুমি গুডস বিক্রি করতে চাইছো, সেই গুডসে একটা অ্যাড দেবে। তো সেই অ্যাড দেওয়ার জন্য তোমাকে যে ট্যাক্সটা পে করতে হয় সরকারকে, সেটাকে বলবো অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। তারপর কি বলবো, এন্টারটেনমেন্ট ট্যাক্স। ধরো সিনেমা দেখতে গেলে, তো তোমার কি একটা এন্টারটেনমেন্ট হলো, তো সেই সিনেমা দেখতে গেলে যে টাকাটা পে করো, সেখান থেকেও কি সরকারের কাছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স যায়, বুঝতে পারলাম। আর একটা জিনিস কি, এই সেলস ট্যাক্স, আর হচ্ছে পারচেস ট্যাক্স, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, আর এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স। এই চারটা কি এখন জিএসটি আন্ডারে এসছে, বুঝতে পারলে। এই কথাটি মনে রাখবে। তারপর আমরা পড়ব জিএসটির কিছু সম্বন্ধে কিছু তথ্য জানবো। তো জিএসটি জিনিসটা কি, জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বুঝতে পারলে। অনেক সময় তো ওই জিএসটি ফুল ফর্মটা দিয়ে দেয়, তো জিএসটি ফুল ফর্মটা কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বুঝতে পারলে। তো প্রথমে কী লেখা আছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, মানে কি, মানে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স মানে কি, মানে একটা নেশনে একটাই কর থাকবে, বুঝতে পারলে, সেটাই বলতে চেয়েছে। আর তারপরে কী লেখা আছে এখানে, এই ডেস্টিনেশন বেস্ট ট্যাক্স, মানে কি, ধরো তুমি এক স্টেট থেকে কিছু গুডস কিনে এনে, ধরো ল্যাপটপ কিনে আনলে, হ্যাঁ, মানে ধরো একটা পাঞ্জাব থেকে তুমি ল্যাপটপ কিনে এনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে বিক্রি করছো, হ্যাঁ, তো ডেস্টিনেশন ট্যাক্স কোনটাকে বলো। তো এখানে তো মানে
দ্বন্দ্বে পড়ে যাবে কি ওই পাঞ্জাব থেকে ট্যাক্সটা তোলা হবে না ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যাক্সটা তোলা হবে। তো ডেস্টিনেশন ট্যাক্স এটাকে বলবো যেখান থেকে এসে ডাইরেক্ট বিক্রি হবে। ধরো তুমি পাঞ্জাব থেকে যে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসে বিক্রি করছো, তো ওয়েস্ট বেঙ্গল থেকে সে ট্যাক্সটা তোলা হবে, সেটাকে বলবো ডেস্টিনেশন বেস ট্যাক্স। বুঝতে পারলে? তারপরে কী লেখা আছে, অমিতাভ বচ্চন ওয়াজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ জিএসটি, মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার জিএসটি কে? অমিতাভ বচ্চন। বুঝতে পারলে? তারপরে কী বলবো, ফ্রান্স ওয়াজ দ্য ফার্স্ট নেশন টু ইমপ্লিমেন্ট জিএসটি ইন 1954, মানে প্রথমে জিএসটিটা ইমপ্লিমেন্ট কোন নেশন করেছিল? ফ্রান্স। কোন দেশ করেছিল? ফ্রান্স। কত সালে? 1954, 1954 সালে। বুঝতে পারলে? এটা অনেক সময় পরীক্ষাতে প্রশ্নটা পড়ে যায়, স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরে কী লেখা আছে, ইন্ডিয়া অ্যাডপ্ট জিএসটি মডেল ফ্রম ক্যানাডা, প্রথম মানে এটা জিএসটিটা নিয়ে মানে জিএসটি যে মডেল, যেটা মডেল বেস করা আছে সেটা কি কোথা থেকে নেওয়া হয়েছিল? ক্যানাডা থেকে নেওয়া হয়েছিল। কিন্তু যেটা প্রথম ভাবা হয়েছিল মানে ফ্রান্সে যে জিএসটিটা ইমপ্লিমেন্ট করেছিল সেখান থেকে কথাটা মাথায় এসেছিলো কি আমাদের দেশে জিএসটি চালু হোক। আর যে মডেলটা তৈরি করা ছিল সেটা কার বেসিস হয়েছিল? সে কানাডার মডেলের বেসিস হয়েছিল। বুঝতে পারলে এই দুটো কথা? তারপর কি লেখা আছে, তারপর লেখা আছে জিএসটি বিল নাম্বার 122, যখন জিএসটি আমাদের মানে ইন্ডিয়াতে এসেছিলো, তো তো সেটা কী হয়েছিল, তো পার্লামেন্টে কোন বিল দ্বারা এসেছিলো, সে বিল নাম্বারটা কত? 122, এটা মনে রাখবে। আর এটা হচ্ছিল কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কি আমরা পলিটিতেও পড়বো। সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে কি? মানে সংশোধন। আমাদের কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট আছে সেটাকে সংশোধন করে একটা অ্যাক্ট বানিয়েছিল। তো সে কোন অ্যাক্টের মাধ্যমে এটাকে জিএসটিটা এনেছিল? সেটা হচ্ছে 101 নম্বর। আর কোন সালে এনেছিল? 2016 সালে। বুঝতে পারলে? এটা মনে রাখবে। তারপর আমরা কি পড়বো, আসাম ওয়াজ ফার্স্ট স্টেট টু অ্যাকসেপ্ট জিএসটি, এই জিএসটিটা প্রথম অ্যাকসেপ্ট কে করেছিল? আমাদের কোন রাজ্য প্রথমে অ্যাকসেপ্ট করেছিল? আসাম। আর সবথেকে লাস্টে কোন স্টেট মানে কি মানে অ্যাকসেপ্ট করেছিল? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। তখন ছিল এই স্টেট, এখন কি হয়ে গেছে? এখন ইউনিয়ন অ্যান্ড টেরিটরির মধ্যে পড়ে গেছে। আগেও সময় স্টেট ছিল, তার জন্য সেটাকে এখন স্টেট লেখা আছে। তারপরে কী লেখা আছে, জিএসটি এনফোর্সড ইন ইন্ডিয়া সিন্স 1 জুলাই 2017, মানে 2017 সালে 15 জুলাই কী হয়েছিল? 1 জুলাই আমাদের জিএসটি ইনফোর্স ইন্ডিয়াতে করা হয়েছিল। বুঝতে পারলে? মানে প্রথম এসেছিলো জিএসটিটা। তারপর কে লেখা আছে, অন দ্য রিকমেন্ডেশন অফ বিজয় কেলকার কমিটি, তো কোন কমিটি দ্বারা এসেছিলো এই কার রিকমেন্ডেশন এসেছিলো? সেই কমিটিটার নাম কি? বিজয় কেলকার কমিটি। এটা অনেক সময় পরীক্ষাতে পড়ে। বুঝতে পারলে? তারপরে কি কোন আর্টিকেলে জিএসটি কাউন্সিলের কথা লেখা আছে? জিএসটি কাউন্সিলের কথা লেখা আছে 279 এ। এই কোন আর্টিকেলে লেখা আছে? 279 এ কথা লেখা আছে? জিএসটি কাউন্সিলের কথা লেখা আছে। তো জিএসটি কাউন্সিলে কতজন থাকে, স্টেটে কত, সেন্ট্রালে কত, সেটাও আমরা পড়বো। চলো, তো এই জিএসটি কাউন্সিলে কতটা মেম্বার থাকে? 33টা মেম্বার থাকে। বুঝতে পারলে? কটা মেম্বার থাকে? এই 33টা মেম্বার থাকে। তো 33টা মেম্বার কোথা থেকে এলো বা সেন্ট্রালে কতটা বা স্টেটে কতটা, সেটাও আমরা পড়বো। তো সেন্ট্রালে কটা রয়েছে? সেন্ট্রালে 2টা রয়েছে। আর স্টেটে কটা রয়েছে? স্টেটে 31টা রয়েছে। টোটাল কটা? 33টা হলো। তো সেন্ট্রালে দুটো কে কে? দুজন কে কে? একজন হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, আর যেটা যাকে কী বলবো চেয়ারম্যানে বলবো, সেটা কি এই জিএসটি কি কাউন্সিলের চেয়ারম্যান। আর 2 নম্বর কে রয়েছে? ইউনিয়ন মিনিস্টার ফর স্টেট ফাইন্যান্স, যে স্টেটের যতগুলো আছে তাদের যে হেড সেটা হচ্ছে ইউনিয়ন মিনিস্টার ফর দ্য স্টেট ফাইন্যান্স রয়েছে, ইউনিয়ন মিনিস্টার। আর তার উপর যে চেয়ারম্যান রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। আর স্টেট গভর্নমেন্টের যে 31 জন হচ্ছে, তো 31 জন কে কে? 28টা স্টেট রয়েছে। সেই 28টা স্টেটের যে ফাইন্যান্স মিনিস্টার, মানে স্টেটের যে ফাইন্যান্স মিনিস্টার তারা 28টা। আর দিল্লি, জম্মু কাশ্মীর আর পুডুচেরি, এই 3টে ইউনিয়ন অ্যান্ড টেরিটরির যে 3জন কাউন্সিল রয়েছে, যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছে, এই 3জন ফাইন্যান্স মিনিস্টারকে নিয়ে আমরা বলবো 31টা কি স্টেট গভর্নমেন্ট থেকে। তাহলে টোটাল কটা হলো? সেন্ট্রালে 2টো আর স্টেটে কটা? 31টা। টোটাল কত হলো? 33টা। এই 33টা মেম্বার নিয়ে জিএসটি কাউন্সিল তৈরি করা হয়েছে। বুঝতে পারলে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো চলো আর একবার আমরা গোড়া থেকে রিভাইজ মেনে নিই। তো প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম আমরা ট্যাক্সটা কি, যেটা সরকারকে পে করা হয়। বুঝতে পারলে? তো কেন পে করা হয়? আমাদের দেশের ইকোনমিটা গ্রোথ করার জন্য বা
দেশের যে অর্থ ব্যবস্থা চালানোর জন্য তো যে অর্থের প্রয়োজন, তো সেটা কোথা থেকে আসবে? এই ট্যাক্সের মাধ্যমে আসবে। তো সেই জন্য আমরা এই ট্যাক্সটা কী বা কেন, মানে ট্যাক্সটা কোথা থেকে এসছে, সেগুলো আজকে আমরা পড়লাম। তো ট্যাক্সটা কী পড়লাম? প্রথমে টাইপস অফ ট্যাক্স। তো টাইপস অফ ট্যাক্সের মধ্যে প্রথমে এটা কী পড়লাম? প্রপোর্শনাল ট্যাক্স। কোনটাকে বলবো? ধর সবার কাছে সমানভাবে ট্যাক্স নেবে। ধর সবার কাছে গরিব হোক ধনী হোক সবার কাছে কি ধরো 10% করে ট্যাক্স নেবে, সেটাকে কি বলবো? প্রপোর্শনাল ট্যাক্স। বুঝলে? 2 নম্বর কী পড়েছিলাম? প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কোনটাকে বলবো? যেটা ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স বেশি করে দিতে হবে, তো সেটাকে কী বলবো? প্রোগ্রেসিভ ট্যাক্স। তারপর কী পড়লাম? তারপর পড়লাম রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কোনটাকে বলবো? ধরো একটা ধনী ব্যক্তি আছে, একটা গরিব ব্যক্তি আছে। গরিব ব্যক্তির কাছে যে কেনার জন্য যে ট্যাক্সটা পে করে, মানে দুজনে সমান সমান ট্যাক্স দিচ্ছে। সেও ধরো 100 টাকার উপরে 10 টাকা ট্যাক্স দিচ্ছে, সেও 100 টাকার জিনিসের পরিবর্তে 10 টাকা ট্যাক্স দিচ্ছে, তো দুজনে 10 টাকা ট্যাক্স দিচ্ছে। কিন্তু গরিবের কাছে সে 10 টাকা বেশি মনে হবে, আর ধনীর কাছে সে 10 টাকা কিছু মনে হবে না। তো সেই ট্যাক্সটাকে কী বলো? রিগ্রেসিভ ট্যাক্স। বুঝলে? এরপরে আমরা কী বললাম? ডাইরেক্ট ট্যাক্স কোনটা, ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটাকে রাখবো? প্রোগ্রেসিভ ট্যাক্স। কোনটাকে বললাম? যেটা ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যেটা ট্যাক্সটাও ইনক্রিজ হয়ে যায়, তো সেটাকে কী বলবো? প্রোগ্রেসিভ ট্যাক্স। আর ওটা কোনটার মধ্যে ফেলবো? ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ফেলবো। তো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটাকে রাখবো? রিগ্রেসিভ ট্যাক্সটাকে। রিগ্রেসিভ ট্যাক্স কোনটাকে বলবো? যেটা তোমাদের একটু ধনী আর গরিবের যে কথাটা বললাম, পিৎজা বার্গারের কথাটা বললাম, কেনার সময় যে ট্যাক্সটা দিতে হয় দুজনেই, কিন্তু গরিবের কাছে সে ট্যাক্সটা বেশি মনে হবে, আর ধনীর কাছে সে ট্যাক্সটা কম মনে হবে, তো সেটাকে কী বলবো? রিগ্রেসিভ ট্যাক্স। সেটা কোথায় রাখবো? ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রাখবো। তারপরে কী পড়লাম? বার্ডেন ক্যান নট শিফট অন আদার্স। মানে কি? তোমাকে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে অন্যজনের উপর বার্ডেন দিলে হবে না। তুমি ইনকাম করছো, তোমার বাবাকে ট্যাক্স দিলে হবে না, সেই ট্যাক্সটা তোমাকে দিতে হবে, সেটাকে কী বলবো? ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটাকে বললাম? যেটা তুমি অন্যের উপর দিয়ে দিচ্ছ। ধরো যেখানে তুমি পিৎজা বার্গার খেলে, দোকানে গিয়ে সে তুমি যারা ডাইরেক্ট জিএসটি দেবে না, সেই দোকানদার কী করবে? ঠিক জিএসটি সরকারকে দিয়ে দেবে, সেই ট্যাক্সটাকে কী বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স। এরপর আমরা কী পড়লাম? অ্যাডাম স্মিথের 4টা সিদ্ধান্ত পড়লাম। 4টা সিদ্ধান্ত কী কী বললাম? ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ স্যাচুরিটি, ক্যানন অফ কনভেনিয়েন্স, তারপর হচ্ছে ক্যানন অফ ইকোনমি। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়ে যায় কি এই 4টা সিদ্ধান্তের মধ্যে 3টা সিদ্ধান্ত দিয়ে দিল, একটা অন্য সিদ্ধান্ত দিয়ে দিল, তো সেটা কি ভুল হয়ে যাবে, তো কোনটা সিদ্ধান্ত নয়, এই ধরনের কোশ্চেন পড়ে যায়। তারপর অ্যাডাম স্মিথকে কী বলা হয়? ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। মানে কি? মাইক্রো ইকোনমিক্সের জন্য কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয়। তার লেখা একটা বইয়ের নাম কি? ওয়েলথ অফ নেশন। বুঝতে পারলে? এরপর আমরা কী বললাম? ইন্ডিয়াতে ক রকমের গভর্নমেন্ট আছে? 2 রকমের গভর্নমেন্ট আছে। একটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা কি স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স পে করতে হয়। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স পে করতে হয়। প্রথমে আমরা বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের কি ডাইরেক্ট ট্যাক্স বললাম, একটা ইনডাইরেক্ট ট্যাক্স বললাম। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটা রাখলাম? একটা কর্পোরেশন ট্যাক্স, ম্যাটকে রাখলাম, ইনকাম ট্যাক্সকে রাখলাম, ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা তোমাদের উদাহরণ দিয়েও বোঝালাম কি তোমার কাছে প্রপার্টি আছে, প্রপার্টি বিক্রি করলে যে টাকাটা এলো, সে টাকাটা থেকে যে প্রফিট হলো, সে প্রফিট থেকে যে ট্যাক্সটা পে করছে সেটা হচ্ছে ডাইরেক্ট, মানে কি সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রাখবো। তারপর কী বললাম? সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কোনটাকে বললাম? সেটাও তোমাদের পড়ালাম কি যে প্রপার্টিটা আছে তোমার কাছে, বা কোনো শেয়ার কিনেছো বা কোনো বন্ড কিনেছো, সেই বন্ড কেনার পরে যে মানে বন্ডটা কেনার পর যে কিনলে সেখান থেকে কেনার সময় যে ট্যাক্সটা তুমি পে করছো, সেই ট্যাক্সটা কী বলবো? ডাইরেক্ট ট্যাক্স। বুঝতে গেলে? ইনডাইরেক্ট ট্যাক্স মানে কোনগুলোকে রাখবো? কাস্টম ডিউটি কোনগুলোকে বলো? যে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তো বাইরের দেশ থেকে যদি কোনো কোম্পানি আমাদের দেশে আসে, তাকেও ট্যাক্স করতে হবে, আমাদের দেশ থেকে অন্য দেশে যাবে তো সেটাও পে করতে হয়। তো এক্সপোর্ট ইম্পোর্টগুলোকে কী বলো? ইনডাইরেক্ট ট্যাক্স। একটা এক্সাইজ ডিউটির মধ্যে কোনকে বলো? ছোটো পিন থেকে শুরু করে বড় বড় জাহাজ গাড়ি যতগুলো তৈরি হয়, সব গুডসের ক্ষেত্রে যে ট্যাক্সটা পে করতে হয় সেটা কি? এক্সাইজ ডিউটি। সার্ভিস ট্যাক্স কোনটাকে বলবো? ধরো কোনো হোটেলে গেলে খেলে সেখানে যে টাকাটা পে করছো, সেই টাকা যে জিএসটিটা দিচ্ছ বা ট্যাক্সটা দিচ্ছ, সেই ট্যাক্সটা কী বলবো? সার্ভিস ট্যাক্স। আর সেন্ট্রাল সেলস ট্যাক্স কোনটাকে বলবো? তুমি এক স্টেট থেকে যখন অন্য স্টেটে যাবে, বা অন্য স্টেটে গিয়ে কি কোনো কিছু বিক্রি করবে বা তুমি বিজনেস করবে, তো সেক্ষেত্রে কি যে ট্যাক্সটা পে করতে হয় সেটাকে কী বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স। আর যে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স আর সেন্ট্রাল সেল ট্যাক্স কি এখন এটা কিসের আন্ডারে পড়ে গেছে? জিএসটি আন্ডারে পড়ে গেছে। আর কাস্টম ডিউটিটা এখন জিএসটি আন্ডারে পড়েনি। বুঝতে পারলে? এরপর আমরা কী বললাম? এরপর বললাম পেট্রোল, ডিজেল, সিএনজি, টারবাইন ফুয়েল আর কি ক্রুড অয়েল, এগুলোতে কী লাগতো? এক্সাইজ ডিউটি লাগতো। তো এগুলোর উপরে কি এখন এক্সাইজ ডিউটি লাগে, সেগুলো কি এখন জিএসটি আন্ডারে যায়নি। তারপর আমরা কী পড়লাম? এক্সাইজ ডিউটির মধ্যে দুটো কি অ্যালকোহল পড়লাম, একটা ওপিয়াম পড়লাম। ওপিয়াম জিনিসটা কি? আফিম চাষটাকে বলে। তো এই দুটো জিনিসে এখনও আমরা স্টেট গভর্নমেন্টকে টাকাটা দিই, যে ট্যাক্সটা দিই সেই স্টেট গভর্নমেন্টকে দিই, আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিই না। তারপর আমরা কী পড়লাম?
তারপর আমরা পড়লাম স্টেট গভর্নমেন্টের কি দু ধরনের ট্যাক্স পে করতে হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স আমরা কী কিসের মধ্যে রাখি, যেটা এগ্রিকালচার থেকে যেটা বেশি ইনকাম আসে, বেশি প্রচুর মানে ইনকাম যেটা এলো, সেই ইনকাম থেকে যে ট্যাক্সটা পে করা হয় সেটাকে বলবো এগ্রিকালচার ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স বললাম, কোন প্রফেশনাল ট্যাক্স করো, ধরো তুমি কোনো বিজনেস সেটা পড়েছে, সেই বিজনেস থেকে তোমার প্রফিট এসেছে, কোনো কোম্পানি যে কোনো যে যতগুলো কোম্পানি আছে বা মলগুলো আছে, সেই মলগুলোতেও তাদের ধরো জামা কাপড়ের মল হচ্ছে বা খাবারের যে মল, এই অনেক সময় যে মানে কসমেটিকের দোকান যে আছে বড় বড়, তাদের যে প্রফিটটা আসে সেই প্রফিট থেকে ট্যাক্স পে করতে হয়, সেটা কী বলো প্রফেশনাল ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স ইন আরবান এরিয়া, তোমার আরবান এরিয়া মানে কি শহরে এলাকায় তোমার কোনো প্রপার্টি আছে সেখান থেকে যে ট্যাক্সটা পে করো। ল্যান্ড রেভিনিউ, তোমার যে ল্যান্ড আছে সেখান থেকে যে ট্যাক্সটা পে করো সেটাকে বলবো ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। তারপরে স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডিউটি কোনটাকে বলবো, ধরো স্ট্যাম্প পেপার কেনার সময় যে ট্যাক্সটা পে করো সেটাকে বলবো ডাইরেক্ট ট্যাক্স, সেটা কি স্টেট গভর্নমেন্টকে দিতে হবে এগুলো, বুঝতে পারলে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনগুলো থাকবে, ইলেকট্রিসিটি ডিউটি, তুমি যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করো সেটা কোন ট্যাক্সের মধ্যে পড়লো, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়লো। তারপরে এক্সাইজ ডিউটি, অ্যালকোহল ওপিয়াম, যেটা একটু আগে পড়লাম কি আফিম আর অ্যালকোহলটা কি তোমার কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো না, স্টেট গভর্নমেন্টকে দেবো, পে করবো ট্যাক্সটা। তারপর কী বললাম, সেল ট্যাক্স, তুমি কোনো কিছু গুডস বিক্রি করছো, সেটা ক্ষেত্রে যে ট্যাক্সটা পে করতে হয় সেটাকে বলো সেল ট্যাক্স। পারচেস ট্যাক্স, কেনার সময় যে ট্যাক্সটা মানে দিতে হয় সেটাকে বলো পারচেস ট্যাক্স। অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স মানে কোনো কোম্পানি যে তার দ্রব্যের ওপর যে অ্যাডভার্টাইজমেন্ট করে, তো সেটার উপর যে ট্যাক্সটা গভর্নমেন্টকে দেয় সেই ট্যাক্সটা কী বলবো অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, এগুলো সবগুলো কি স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। তারপর কি এন্টারটেনমেন্ট ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স কোনগুলোকে বলবো, ধরো তুমি কোনো এন্টারটেনমেন্ট, ধরো কোনো সিনেমা দেখে এলে, তো সেখান থেকে যে ট্যাক্স মানে সেখান থেকে যে টাকাটা পে করলে, সেখান থেকে যে ডাইরেক্ট মানে সরকারের কাছে যে ইনডাইরেক্টভাবে ট্যাক্সটা দেয়, সেটা কী বলবো এন্টারটেনমেন্ট ট্যাক্স। তারপর কি বললাম, তারপর সেল ট্যাক্স, পারচেস ট্যাক্স, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স আর এন্টারটেনমেন্ট ট্যাক্স, এই চারটা কিসের মধ্যে এখন পড়েছে, এখন কি জিএসটি আন্ডারে পড়ে গেছে, বুঝতে পারলে। তারপর আমরা কি পড়লাম, জিএসটি সম্বন্ধে কিছু কিছু জিনিস পড়লাম। প্রথম বললাম একটা নেশনে একটা ট্যাক্স লাগবে। তারপর কি ডেস্টিনেশন ট্যাক্স কোনটাকে বললাম, ধরো একটা স্টেট থেকে অন্য স্টেটে তুমি এলে, ধরো অন্য স্টেট থেকে তুমি ল্যাপটপ এনে আমাদের স্টেটে এসে বিক্রি করতে, তো আমাদের স্টেট থেকে সেই ট্যাক্সটা পে করা হবে, বুঝতে পারলে। সেটাকে বলবো ডেস্টিনেশন ট্যাক্স। তারপর কি অ্যাম্বাসেডার কাকে বলে, জিএসটি, এই অমিতাভ বচ্চনকে এখন যে মানে জিএসটি অ্যাম্বাসেডার বলা হয়। তারপর কি এই আমাদের জিএসটি যে দেশে চালু করছিল সেটা কোন দেশ থেকে মানে কোন দেশের মানে কোথা থেকে এটা পেয়েছিল, হয় সেটা কি মানে অনুগম হয়েছিল ফ্রান্স থেকে দেখে শিখেছিল। তারপর ধরো মানে কার মডেলে বেশ করে হয়েছিল, কানাডা থেকে মডেলের, কানাডার দেশের মানে জিএসটি যে মডেলটা, ওই মডেলটাকে অ্যাডপ্ট করেছিল। কিন্তু কথা মানে ভেবেছিল কি মানে জিনিসটা এসেছিলো কোথায়, ফ্রান্স থেকে ভাবা নেওয়া, আর যে মডেলটা নেওয়া ওটা হচ্ছে কানাডা থেকে, বুঝতে পারলে। তারপর জিএসটি বিলটা কি, বিল নম্বর হচ্ছে 122। তারপর কি বললাম, তারপর একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই জিএসটি বিলটা প্রকাশ করেছিল, সেটা কি 101 কত সালে, 2016 সালে। তারপর আসাম প্রথম এটাকে মানে গ্রহণ করেছিল, তারপরে জম্মু ও কাশ্মীর সব থেকে লাস্টে এটাকে অ্যাডাপ্ট করেছিল। তারপরে জিএসটি আমাদের দেশেই মানে মানে ইনফোর্স করা হয়েছিল 1 জুলাই 2017, বুঝতে পারলে। তারপরে কার রিকমেন্ডেশন হয়েছিল কোন কমিটির মাধ্যমে, বিজয় কালকার, বুঝতে পারলে। তারপর আর্টিকেল হচ্ছে যে জিএসটি মানে কাউন্সিল, যে একটা জিএসটি কাউন্সিল তৈরি করা হয়েছিল, সেই জিএসটি কাউন্সিলের কতজন মেম্বার আছে, সেই জিএসটি কাউন্সিলটা কি সেটা আজকে বললাম। সেই জিএসটি কাউন্সিলটা আর্টিকেলে কত নম্বরে লেখা আছে, 279 এতে, বুঝতে পারলে। জিএসটি কাউন্সিলে কটা মেম্বার থাকবে, 33টা মেম্বার থাকবে। তো সেন্ট্রালে কটা, 2টো, আর স্টেটে কটা, 31টা। তো সেন্ট্রালে দুজনকে দেখে থাকবে ফাইন্যান্স মিনিস্টার, একটাকে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফাইন্যান্স, এই দুজন থাকবে। আর স্টেটে কটা থাকবে, স্টেটের যে যত স্টেট আছে 28টা স্টেটের কি ফাইন্যান্স মিনিস্টার, আর কি 3টা যে ইউনিয়ন টেরিটরি, দিল্লি, জম্মু কাশ্মীর, পুডুচেরি, তাদের যে সেই এই মানে কি ইউনিয়ন টেরিটরি যে ফাইন্যান্স মিনিস্টার থাকবে তাদেরকে নেবো। আর এই 28টা স্টেটের ফাইন্যান্স মিনিস্টার মানে তাদেরকে নিয়ে 31টা স্টেট গভর্নমেন্টের থেকে থাকবে কাউন্সিল মেম্বার, আর সেন্ট্রাল থেকে 2টো মেম্বার। তো টোটাল মেম্বার কটা হলো, 33টা মেম্বার, বাস এইটুকুই, বুঝতে পারলে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে দেখা হবে। আর আমরা পোস্টে কিছু আবার কোশ্চেনগুলোকে দেবো, সেই কোশ্চেনগুলোকে অবশ্যই চেষ্টা করবে, বুঝতে পারলে।